স্টেবিলিটি বলতে বোঝায় কোন কম্পাউন্ডকে হিট দিয়ে ডিকম্পোজ করাটা কত বেশি ডিফিকাল্ট। যেমন যদি কোনো কম্পাউন্ডকে হিট দিয়ে ডিকম্পোজ করাটা বেশি ডিফিকাল্ট হয়, মানে সেখানে বেশি টেম্পারেচার দরকার, হায়ার টেম্পারেচার দরকার, কারণ হচ্ছে থার্মালি বেশি স্টেবল। যত বেশি এটাকে আমরা তোমার থার্মোডাইনামিক স্টেবিলিটিও বলি অনেক সময়, আবার অনেক সময় তোমার হচ্ছে এটাকে এনার্জেটিক্যালি স্টেবল বলতে পারি, এনার্জেটিক্যালি স্টেবল এরকম বলি। তাহলে মাথায় রাখবেন হচ্ছে থার্মাল স্টেবিলিটি বলতে বোঝানো হচ্ছে কে কত বেশি টেম্পারেচার পর্যন্ত স্টেবল থাকে, মানে কি ডিকম্পোজ করে বা ভাঙে না। ওকে, যেমন সহজ এক্সাম্পল আমরা যদি বলি ক্যালসিয়াম কার্বনেট, আমরা যখন এটাকে হিট দিয়েছি থার্মাল ডিকম্পোজিশনে কি হয়েছে, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। এখন যদি কোনো কি মানে এরকম কোনো কম্পাউন্ডকে যখন হিট দেওয়া হয় থার্মাল ডিকম্পোজ করে, তাহলে কে কত হাই টেম্পারেচার পর্যন্ত মনে করছে ভাঙে না, সে তত বেশি স্টেবল। যার জন্য টেম্পারেচার যত হাই রিকোয়ার্ড সে তত বেশি কি থার্মালি স্টেবল। আর এখানে কিছু আছে যে মনে করছে দেখা গেল যে থার্মালি ডিকম্পোজ করেই না, ডিকম্পোজ করলেও মনে করছে তখন দেখা গেল আয়োনাইজড হয়ে যায়। সোডিয়াম ক্লোরাইড তুমি থার্মালি যত হিট দাও না কেন ভেপোরাইজড হবে, কিন্তু থার্মালি ডিকম্পোজ করবে। এখন দেখেন the thermal stability is a term that indicates how stable a compound is when it is heated. এখন এটা কি তোমার হচ্ছে যদি তোমার ডিকম্পোজ নাই করে তাহলে থার্মালি অনেক বেশি স্টেবল, এবং যদি ডিকম্পোজ করে তার মানে হচ্ছে থার্মালি অত বেশি স্টেবল না। কোথায় আছে এটা জন্য এখানে মাথায় রাখতে হবে যে তোমার হচ্ছে আমরা এখানে মূলত গ্রুপ 1 কার্বন, গ্রুপ 1 আর 2 কার্বনেটস আর নাইট্রেটস গুলো নিয়ে কথা বলছি। একটা সহজ স্ট্র্যাটেজি মনে রাখবে, গ্রুপ 1 এর মধ্যে শুধু লিথিয়ামের কম্পাউন্ড গুলো গ্রুপ 2 এর মধ্যে ডিকম্পোজ করবে। গ্রুপ 1 এর মধ্যে শুধুমাত্র লিথিয়াম এর কম্পাউন্ড গুলো গ্রুপ 2 কম্পাউন্ড গুলোর মধ্যে ডিকম্পোজ করবে। যেমন তোমার হচ্ছে গ্রুপ 2 তুমি কার্বনেটস গুলোকে যদি হিট দাও তাহলে অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে। গ্রুপ 1 কার্বনেটস গুলোকে হিট দিলে ডিকম্পোজ করছে না, কিন্তু গ্রুপ 1 এর লিথিয়ামটা ডিকম্পোজ করে অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে। এরপর হচ্ছে তোমার গ্রুপ 2 এর যখন নাইট্রেট গুলোকে তুমি ডিকম্পোজ করে হিট দিচ্ছ তখন তারা যেই ওয়েতে রিঅ্যাক্ট করে বা যেই ওয়েতে ভাঙে, গ্রুপ 1 এর মধ্যে লিথিয়ামটা একই ওয়েতে ভাঙবে, কিন্তু তোমার বাকিগুলা একরকম ভাবে ভাঙবে না। এগুলোর রিজন আছে, রিজনগুলো আমরা যদি বলি যে এখানে দেখেন আমরা যেটা তোমার হচ্ছে বলতে পারি, ফার্স্ট কথা হচ্ছে তোমার যে সিচুয়েশন ইন গ্রুপ 2 নাইট্রেটস এন্ড কার্বনেটস ইজ ডিফারেন্ট কম্পেয়ার টু গ্রুপ 1 ক্লোরাইডস আর সোডিয়াম ক্লোরাইড। কারণ সোডিয়াম ক্লোরাইড যদি হিট দেয় দেখেন the high melting temperature of sodium chloride, এটা explain করে দেব, in terms of strong electrostatic force of attraction between the large number of oppositely charged ions, যে oppositely charged ion গুলা এগুলোর মধ্যে তোমার যে strong force of attraction থাকার কারণে melting point কি হাই। আচ্ছা, আয়নিক কম্পাউন্ড গুলোকে মেল্ট করা মানে কি? আয়নিক কম্পাউন্ড গুলোকে মেল্ট করা মানে আপনার মাথায় রাখতে হবে যে আয়নস গুলো সেপারেট হয়ে যাবে, কারণ যখন as long as it's a solid the ions are held in fixed position tightly packed থাকে না, strong electric force of attraction. When it melts the ions get free. The ion গুলো ফ্রি হওয়া মানে কি বাবা, অপোজিট চার্জ আয়ন গুলো যে পাশাপাশি আছে তাদের মধ্যে যে স্ট্রং ইলেকট্রিক ফোর্স অফ অ্যাট্রাকশন আছে it has to be broken not fully but partially broken হচ্ছে। যখন গ্যাস হবে তখন ফুললি ব্রোকেন আমরা কনসিডার করি, তখন অনেক দূরে চলে যাচ্ছে। আনটিল যতক্ষণ পর্যন্ত ভেপোরাইজ না হবে গ্যাসটা ততক্ষণ পর্যন্ত ফুললি ব্রোকেন হয় না। এখন তো মেল্ট যখন করছে তখন আপনার দেখা গেল যে সোডিয়াম ক্লোরাইড মেল্ট করা মানে আয়নগুলো আলাদা হয়ে যাওয়া, তার মানে এদের মধ্যে যে স্ট্রং ইলেকট্রিক অ্যাট্রাকশন আছে এটা ওভারকাম করতে হচ্ছে বাই প্রোভাইডিং হিট। এন্ড ইন দিস কেস সিন্স দ্য মেল্টিং পয়েন্ট অফ সোডিয়াম ক্লোরাইড ইজ ভেরি হাই 801 degrees Celsius, that reflects that it is thermally very stable. High temperature required for melting sodium chloride, and তুমি যদি মনে করো যে একে আরো হিট দাও ভেপার হয়ে যাবে, কিন্তু তখন সে ডিকম্পোজ করছে।
সোডিয়াম ক্লোরাইড তখনও ডিকম্পোজ করে অন্য সোডিয়াম আর ক্লোরিন আলাদা হয়ে যাচ্ছে না, এরকম হচ্ছে না, সোডিয়াম ক্লোরাইড ভেপার হচ্ছে। মানে আলাদা সোডিয়াম ভেপার বা ক্লোরিন ভেপার হচ্ছে। এখন তোমার কিন্তু কার্বনেটস বা গ্রুপ 2 কার্বনেটস বা নাইট্রেটস গুলা ডিকম্পোজ করে। এখন আর গ্রুপ 1 এর মধ্যে কে? লিথিয়ামের গুলা। এখন এখানে তোমার হচ্ছে গ্রুপ 1 এর গ্রুপ 2 এর এই ডিকম্পোজিশন ওইটা ডিফারেন্ট কেন? প্রথম হচ্ছে তুমি যদি মনে করো যে আমি একটা एग्जांपल কনসিডার করি, সোডিয়াম ক্লোরাইড নিলাম আর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট নিলাম। তো এখানে তোমার বা আমি ম্যাগনেসিয়াম কার্বনেট নিতাম ধরো ফর एग्जांपल, কোন কোন ফ্যাক্টর গুলা মনে করো যে থার্মাল স্টেবিলিটি গুলা এটাকে কন্ট্রোল করে? তো ফার্স্ট হচ্ছে তোমার গ্রুপ 2 এর ক্যাটায়ন চার্জ কি গ্রুপ 1 এর থেকে কি বেশি? এক্স্যাক্টলি টুয়াইস। অ্যাটমিক আয়নিক রেডিয়াস কি কম। ওভারঅল চার্জ ডেনসিটি কি হবে? পোলারাইজিং পাওয়ার কি হবে? প্লাস পজিটিভ, অনেক বেশি হবে। এখানে ফার্স্ট কথা হচ্ছে the charge in group 2 cation is double that on group 1, তারপর the size of a group 2 cation is smaller। এরপরে যার কারণে পোলারাইজিং পাওয়ারটা বেশি গ্রুপ 2 এর গুলা। আবার আরেকটা বিষয় হচ্ছে, এবার আমরা ক্যাটায়ন নিয়ে কথা বললাম, এবার যদি অ্যানায়ন নিয়ে কথা বলি, ক্লোরাইড বা ব্রোমাইড এগুলো তো সিম্পল আয়ন, এগুলোর তুলনায় কার্বনেট বা নাইট্রেটস এগুলো তো অনেক কমপ্লেক্স, এত বড় লার্জ আয়ন। আমরা জানি যে যত বেশি লার্জ মনে করছে পোলারাইজ হওয়ার, ডিস্টর্ট হওয়ার টেন্ডেন্সি অ্যাবিলিটি তত কি বেশি। তাহলে এখানে দেখেন নাইট্রেট কার্বনেট আয়নস আর মোর কমপ্লেক্স দ্যান ক্লোরাইড আয়নস। এই ডিফারেন্সগুলোর কারণে মাথায় রাখতে হবে the larger more complex nitrate ion can change into, এখানে একটা বিষয় আছে বাবা, ক্লোরাইড একটা সিম্পল আয়ন, নাইট্রেট বা কার্বন একটা সিম্পল আয়ন না। এখন সবকিছুতে চায় তোমার হচ্ছে কমপ্লেক্স থেকে সিম্পল হতে। এইজন্য আপনি যখন মনে করেন যে হিট দিবেন কার্বন বা নাইট্রেট গুলোকে, তারা চায় তাদের থেকে আরো বেশি যদি মোর স্টেবল আয়নে তোমার হচ্ছে কনভার্ট করা যায়, মোর স্টেবল আয়ন। যেমন তোমার নাইট্রেট কে যদি ভাঙো, তুমি দেখা যাবে নাইট্রাইট পাচ্ছ আরো স্মল, কারণ নাইট্রেটের তিনটা অক্সিজেন নাইট্রেটের পাশে, আর NO2 নাইট্রাইট আয়ন আরো তোমার হচ্ছে সিম্পলিফাইড আরো স্মল, অক্সিজেন আলাদা হয়ে গেল, কমপ্লেক্স তো কম। নাইট্রেটের NO3 আর নাইট্রাইট NO2। তো এখন দেখেন the larger more complex nitrate ion can change into smaller more stable nitrite ion or oxide ion by decomposing and releasing oxygen gas and nitrogen dioxide gas। এখন মাথায় রাখবে যখন নাইট্রাইট আয়ন হবে তখন হচ্ছে অক্সিজেন গ্যাস বের হয় নাইট্রাইট, আর যখন অক্সাইডে ডিকম্পোজ করে তখন নাইট্রোজেন ডাইঅক্সাইড। মানে সেটা কি আরো বেশি ভালো ডিকম্পোজিশন, তার মানে কি লেস স্টেবল। যে যত বেশি ভাঙে সে তত কম, যে যত বেশি ভাঙে সে তত কম স্টেবল। ক্লিয়ার? তাহলে এবার আমরা যদি একটা एग्जांपल দেখি, ধরো আমরা ফার্স্টে নাইট্রেট গুলো যদি দেখি, ধরো সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম তো গ্রুপ 1 গুলো হয় হচ্ছে নাইট্রাইট। এই রিঅ্যাকশন গুলো আপনাকে মনে রাখতে হবে, নাইট্রাইট প্লাস অক্সিজেন ব্যালেন্স করবেন, এখানে একটা 2 এখানে একটা 2। আর গ্রুপ 2 যদি আমি দিতাম, ধরো ফর एग्जांपल মনে করো হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট, ব্যালেন্স করলাম, এখানে যেটা হবে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন। আচ্ছা, তাহলে এটা কার জন্য? গ্রুপ 1 এর জন্য। এটা কার জন্য? গ্রুপ 2 এর জন্য। এখন আমাকে তো ব্যালেন্সিং করতে এখানে 2 দিতে হচ্ছে, তোমার 2 এখানে 4। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমি গ্রুপ 2 এর তো দেখেন কোনটা বেশি ভেঙেছে, গ্রুপ 1 নাইট্রেট বেশি ভেঙেছে নাকি গ্রুপ 2 নাইট্রেট বেশি? গ্রুপ 2। তাহলে লেস স্টেবল কে? গ্রুপ 2 গুলা দেন গ্রুপ 1। এবার
এখান থেকে কিন্তু অবজারভেশন আসতে পারে যে ফার্স্ট একটা নাইট্রেট আয়নের টেস্ট কতটা দিল, এরপরে আপনার সবসময় রিংটন মাইল্ড আছে, একদম মাইল্ড। এটা আরেকজনের মনে হচ্ছে Disturb. শুনে না ভাবি অনেক ভালো মানতে হবে। আমি হলে তো সাথে সাথে যা বলতে মা কে বলতে কিছু করেন যেটা আমরা বলছিলাম। তো এখানে দেখেন এটা যেহেতু বেশি ভেঙেছে ডিকম্পোজিশন এটা লেস স্টেবল। তো আমি যদি এবার বাবা লিথিয়াম নাইট্রেট নিতাম, ইনি হচ্ছে একদম পুরো বিশ্বাসঘাতক, মানে রাজাকার। মানে আছে গ্রুপ 1 এ কিন্তু কাজ করে গ্রুপ 2 এর মতো। লিথিয়াম নাইট্রেট বলছি কেন, তো এখানে যেটা ফর্ম করবে লিথিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কি বাবা নাইট্রোজেন অক্সাইড, ব্যালেন্স করে নাও 4 2 4 আর হচ্ছে অক্সাইড। তাহলে ব্যালেন্সিং এ ডিফারেন্ট, কিন্তু খেয়াল করো তো গ্রুপ 2 এর মতো অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন ডিকম্পোজ করেছে। এর কারণটা কি বাবা, লিথিয়াম পটাশিয়াম সোডিয়াম সবারই তো ক্যাটায়নিক চার্জ থাকে, লিথিয়াম আয়নের ক্যাটায়নিক রেডিয়াস অনেক ছোট হওয়ার কারণে চার্জ ডেনসিটি অনেক বেশি, যেটা গ্রুপ 2 এর কাছাকাছি। ক্যাটায়নের চার্জ ডেনসিটিটা গ্রুপ 2 এর কাছাকাছি। দেখো লিথিয়াম তাহলে সোডিয়ামের হওয়া কথা স্যার, এই যে সোডিয়ামের- সোডিয়ামের দিয়া মানে ওভারঅল চার্জ ডেনসিটি তো তোমার হচ্ছে তুমি শুধুমাত্র চার্জ বাই রেডিয়াস না, চার্জ বাই রেডিয়াস স্কয়ার, ক্যাটায়নিক রেডিয়াস স্কয়ার। তো সোডিয়ামের তুমি বলতে যাচ্ছ যে ক্যালসিয়ামের তো চার্জ সোডিয়ামের ডাবল বাবা। ও ও তুমি শুধু রেডিয়াস ওভারঅল তো এখানে তোমাকে যেটা চার্জ ডেনসিটি আমরা কনসিডার করছি সেটা হচ্ছে Q ডিভাইড বাই R স্কয়ার। তাহলে এমনিতে তো গ্রুপ 2 এর চার্জ ডাবল, তারপরে আবার কি রেডিয়াসও কম কম্পেয়ার টু গ্রুপ 1। তো এর মধ্যে গ্রুপ 1 এর শুধুমাত্র লিথিয়াম আয়নের যদিও চার্জ 6 মানে +1, কিন্তু রেডিয়াস কম থাকার কারণে ওভারঅল একটা চার্জ ডেনসিটি মোটামুটি কি আছে বেশি আছে, যার কারণে এটা গ্রুপ 2 এর মতো ডিকম্পোজ করে। ঠিক আছে, এইখানে মনে রাখবেন উনি হচ্ছে রাজাকার গ্রুপ 1 এর মধ্যে যে এই গ্রুপ একটা রাজাকার দিয়েছে। হ্যাঁ। এরপরে হচ্ছে তোমার কার্বনেটস। কার্বনেটস গুলোর ক্ষেত্রে মাথা রাখবেন গ্রুপ 1 কার্বনেটস গুলো অনেক বেশি স্টেবল, তারা ডিকম্পোজ করে না। কোন না না ওই যে লিথিয়াম করবে, লিথিয়াম বাদে সব আর গ্রুপ 2 এর গুলো যে ডিকম্পোজ করে কার্বন ডাই অক্সাইড নেওয়া, অক্সাইড এন্ড কার্বন ডাই অক্সাইড। যেমন আমরা যদি মনে করি যে ফর এক্সাম্পল এই রিয়েকশন আপনারা জানেন, ক্যালসিয়াম কার্বনেটকে আমরা ছোটবেলায় কত বইয়ে হিট দিয়েছেন, বাসায় তো বানাইছি ক্যালসিয়াম অক্সাইড আচ্ছা স্যার, একটা প্লাস কার্বন ডাই question, অক্সাইড। লিথিয়াম কি সব টাইমে কি এভাবে মানে গ্রুপ 2 এর না মতো না, করে? এখানে শুধু থার্মাল স্টেবিলিটির ক্ষেত্রে। আচ্ছা। আর অন্য সব ক্ষেত্রে মনে করো যে রাজাকাররা যারা দেশে থেকে সবসময় কি মনে করো যে পাকিস্তানের হয়ে কাজ করেছে, দেশের মানুষের সাথে তো মিশেছে, তো যারা বিশ্বাসঘাতকতা মানে করে নরমালি ওরা গ্রুপ 1 এর মতই রিয়েক্ট করে, বাট শুধু কার্বন ডিকম্পোজিশনের ক্ষেত্রে না গ্রুপ এর মধ্যে। আচ্ছা, এখন এগুলো অবজারভেশন থেকে আপনারা দেখবেন, যেমন এখানে হচ্ছে দেখো তুমি লিথিয়াম নাইট্রেটকে হিট দাও, যেমন ফর এক্সাম্পল ম্যাগনেসিয়াম নাইট্রেটকে হিট দিলেন, দেখে আপনি ব্রাউন কালারের ফিল্ম পাচ্ছেন, কি ব্রাউন কালারের ফিল্ম। কি দিলাম কি দিছি? ম্যাগনেসিয়াম নাইট্রেটকে হিট দিয়েছে, আচ্ছা হ্যাঁ ম্যাগনেসিয়াম নাইট্রেট স্ট্রংশন নাইট্রেট হিট দিয়েছে, ব্রাউন কালারের ফিল্ম দিয়েছে। এই যে কার জন্য দিয়েছে, নাইট্রোজেন অক্সাইড। ব্রাউন কালারের। সোডিয়াম নাইট্রেটকে হিট দিয়েছে, পটাশিয়াম নাইট্রেট হিট দিয়ে এখানে কোনো ব্রাউন কালারের ফিল্ম পাচ্ছেন না আপনি। কারণ এখানে কি হয় না, এখানে কোনো তোমার হচ্ছে এই যে নাইট্রোজেন ডাই অক্সাইড ফর্ম করে না, আচ্ছা, নাইট্রোজেন ডাই অক্সাইডের কালার হচ্ছে ব্রাউন। তো এটা থেকে আর লিথিয়াম নাইট্রেটকে হিট দেওয়া হচ্ছে তখন আমরা ব্রাউন কালারের ফিল্ম পাচ্ছি, তার মানে এটা প্রমাণ করে যে এখানে কি এটা নাইট্রোজেন ডাই অক্সাইড বা এটা আরেকটা ডাক নাইট্রোজেন 4 অক্সাইড, 4 অক্সাইড। NO2 যেটা আমরা বলছি নাইট্রোজেন ডাই অক্সাইড, হ্যাঁ ট্র্যাডিশনাল নেম বা কনভেনশনাল নেম, এটা যদি আমরা বলি সিস্টেমেটিক নেম কোনটা, নাইট্রোজেন 4 অক্সাইড। কারণ এখানে নাইট্রোজেনের অক্সিজেন নম্বর কত 4। কারণ নাইট্রোজেন অনেকগুলো অক্সাইড থাকে না, এই যে দেখো N2O, তারপর হচ্ছে NO2, N2O4, তারপর আর কি হতে পারে NO। এই নাইট্রোজেনের তোমার হচ্ছে এগুলো তো তোমাদের জন্য কমন, এগুলো আমরা দেখে দেব। এই যে এটা হচ্ছে আপনার লাফিং গ্যাস, নাইট্রাস অক্সাইড, নাইট্রাস নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাস।
নাইট্রোজেন মনোক্সাইড বলি আমরা, কি বলি? monoxide, নাইট্রোজেন মনোক্সাইড। সিস্টেমেটিক নেম কি হবে? nitrogen, নাইট্রোজেন 2 2 অক্সাইড, কারণ এখানে অক্সিজেনের তো -2 তো +2, নাইট্রোজেন 2 অক্সাইড, তাহলে এটা কি হবে? 1 অক্সাইড। নাইট্রোজেন 1 অক্সাইড, নাইট্রাস অক্সাইড। তাহলে সিস্টেমেটিক নেমে কি মনে রাখবেন? সিস্টেমেটিক নেমে যদি কারো ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার থাকার পসিবিলিটি হয়, তাহলে অক্সিডেশন নাম্বারটা মেনশন করে এটা বলা হয়। তাহলে আর এটা হচ্ছে নাইট্রোজেন 4 অক্সাইড, এটা কি? nitrogen 6, এটাও ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড আমরা বলি, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড। আর এমনিতে বলি তো আমরা ডাইনাইট্রোজেন মনে করা হচ্ছে ব্র্যাকেটে 2, কারণ এখানেও কি অক্সিজেন নাম্বার কত? 2, অক্সাইড। এই যে সিস্টেমেটিক নেমগুলো মনে রাখতে হবে। কিন্তু স্যার আমার না এখানে সমস্যা হচ্ছে যে ওই অক্সিডেশন নাম্বারটা অনেক সময় দুইটা এলিমেন্টের হয় না, যে দুইটা আর আমরা জানি না। না, এরকম যেমন তোমার হচ্ছে সাধারণত যেমন তুমি ধরো সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক 6 বা 4 বলছো, বা সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, তো এখানে যখন সালফারের সাথে ধরো হাইড্রোজেন, তোমার হচ্ছে অক্সিজেন, এগুলো আছে, ওগুলো তো তখন ইজিলি চেঞ্জ হয় না, ওগুলো ফিক্সড থাকে। তারপরে পটাশিয়াম ম্যাঙ্গানেজ 7 বা পটাশিয়াম ডাইক্রোমেট 6 বা ক্রোমিয়াম 3 অক্সাইড, এক্ষেত্রে ট্রানজিশন মেটালগুলোর যারা আছে, ট্রানজিশন মেটালগুলোর অক্সিডেশন নাম্বারে ভ্যারিয়েশন আসে, কিন্তু গ্রুপ 1 2 তোমার আছে 3 নাইট্রোজেন যে আছে তারপর অনেক যে সালফারাস অযুক্ত হয় অক্সিডেশন হয়, নাইট্রোজেনের তো হয়, আমরা জানি এমনি ইউজুয়ালি তো নাইট্রোজেনের কত 3, কিন্তু নাইট্রোজেনের দুইটা হয়, 3 আর 5, আবার 2 হয়, 1 হয় না, দেখুন যেগুলো আগে দেখলেই বুঝবে যে এটার ভ্যারিয়েবল হয়েছে কেন। আর স্যার ওই যে ক্যাটায়ন আর অ্যানায়ন যে কোনটার নাম দিছে আমি বুঝবো কেমনে, মানে এখানে যে আমরা নাইট্রোজেন 2 অক্সাইড বলছি এটা হচ্ছে ক্যাটায়ন, যদি ইয়া হয় অ্যানায়নের হয় তাহলে আমি বুঝবো কেমনে নাম লিখে সিস্টেমে। আচ্ছা, এখানে নাম দেখলেই বুঝবে যে কার চেঞ্জ, যেমন আমি তোমাকে বললাম হচ্ছে HClO বললাম, HClO4 বললাম, ক্লোরিক 1 অ্যাসিড, তুমি এখানে দেখেই বুঝতে পারছো যে এটা কার হবে, ক্লোরিনের। নরমাল তো ক্লোরিন -1 না সবসময়, কিংবা কিন্তু ভ্যারিয়েশন তো আসে, শুধু চেঞ্জ হয় না গ্রুপ 7 এ ফ্লুরিনের -1 থাকে অলওয়েজ, হ্যাঁ বাকিগুলো। তাহলে আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার নাম কি বলেন? ক্লোরিক 7। ক্লোরিক মানে ক্লোরিনের পরে যেটা আমরা ক্লোরিনের বুঝেছি, মানে এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এখানে যে অ্যাসিড বলতে হাইড্রোজেন বা অক্সিজেন চেঞ্জ হয় না, তো এটা তুমি করতে করতে এক্সপেরিয়েন্স হবে। যেমন পটাশিয়াম ম্যাঙ্গানেট 7, আমি বলতে পারো যে ম্যাঙ্গানেটের পরে ম্যাঙ্গানেটের মধ্যে ম্যাঙ্গানিজে যে অক্সিজেন আছে আর পটাশিয়াম, এখন গ্রুপ 1 এ তো চেঞ্জ হয় না, তো হয় নাই অবভিয়াসলি। আর যখন ম্যাঙ্গানিজ বা অক্সিজেন এগুলো আছে একসাথে, তখন অবশ্যই এখানে অক্সিজেন চেঞ্জ হয় না। অক্সিজেন তো চেঞ্জ হয় কখন? শুধুমাত্র পারঅক্সাইডের ক্ষেত্রে, আর যদি ফ্লুরিনের সাথে কম্বাইন্ড হয় তখন, এছাড়া তো চেঞ্জ হয় না। এবার বুঝতে পেরেছেন? তাহলে যখন এই যে নাইট্রোজেন গুলো লিখলাম, মানে চেঞ্জ কার হয়েছে? নাইট্রোজেনের হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে তোমার অক্সিডেশন নাম্বারের ইয়েটা। আর হাইড্রোজেনের অলওয়েজ কত হয়? 1 না, আচ্ছা +1, আচ্ছা, এক জায়গায় -1 হয়, ওই ইয়ার সাথে সেটা মনে রাখবে। হাইড্রোজেনের অলওয়েজ +1, কিন্তু বাবা মেটাল হাইড্রাইড, এই যে NaH MgH2, মানে হাইড্রোজেন যখন মেটালের সাথে রিঅ্যাক্ট করে তখন সেখানে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার মাইনাস হয়। এখানে এটা কিন্তু H মাইনাস আয়ন, এগুলো আয়নিক কম্পাউন্ড। মাইনাস কত স্যার? -1 আয়নিক কম্পাউন্ড মেটাল হাইড্রাইড গুলো। লোন পেতে থাকে একটা আছে এটাই তোমার যে হাইড্রোজেনিয়ামের সাথে যে রিঅ্যাক্ট করে হাইড্রোজেনিয়াম মানে ডাইরেক্ট হচ্ছে হাইড্রোজেনের খেয়াল করবে, এই যে সোডিয়াম তার আউটসাইডের ইলেকট্রন পুরোপুরি হাইড্রোজেনে চলে গেছে, এটা হাইড্রাইড আয়ন ফর্ম করে, হাইড্রোজেন একটি আয়ন ফর্ম করে, আমরা জানতেন না। হাইড্রোজেন যখন এমনি কারোর সাথে রিঅ্যাক্ট করে তখন সে পজিটিভ, মানে মেটালের মতো বিহেভ করে। দেখো ওয়াটার মানে সে হয় দিয়ে দেয়, না হলে অ্যাসিডের মধ্যে তো H+ আয়ন ফর্ম করে, বা কোভ্যালেন্ট হলেও
তার থেকে অন্য বাকি সবকিছুর মধ্যে ইলেকট্রন শেয়ারটা একটু বেশি থাকে। এখন তুমি মনে করো যে যখন তোমার থেকে শক্তিশালী কেউ থাকলে সবাই তোমার থেকে শক্তিশালী, তাহলে তারা তোমার থেকে মনে করো সব কেড়ে নিচ্ছে। এখন তুমি যদি ওর কারো থেকে শক্তিশালী থাকো তাহলে তুমি ওর কেড়ে নেবে। ম্যাগনেসিয়ামের শক্তিশালী হাইড্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি মেটাল গুলো 2.2 এর হাইড্রোজেনের থেকেও কম। কেন করতেছে, হচ্ছে কিভাবে? ইলেকট্রোনেগেটিভিটি ডাউন দ্য গ্রুপ বাড়ে না কমে? তাহলে বাড়ে ইলেকট্রোনেগেটিভিটি ডাউন দ্য গ্রুপ বাড়ে, কমে আচ্ছা কমে সরি অ্যাক্রস দ্য গ্রুপ বাড়ে না কমে? বাড়ে হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কত? সবচেয়ে বেশি হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কত? 2। যেখানে সোডিয়াম বা লিথিয়াম এদের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে তোমার 0.9, তোমার এরকম। 2 আর কোথায় 9 0.9 কিন্তু তো এই মেটাল হাইড্রাইডের ক্ষেত্রে মাথায় রাখবেন যে হাইড্রোজেন হচ্ছে নেগেটিভ আয়ন ফর্ম করে, তার চার্জ কত? -1। দেখেন আমি দেখেন আমি তো বললাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ 2 গুলোর ক্ষেত্রে তোমার গ্রুপ 1 এর থেকেও গ্রেটার ডিকম্পোজিশন আমরা পাচ্ছি। হ্যাঁ, এবার এখন কার্বনেটস গুলোর কথা যদি আমরা বলি, তোমার গ্রুপ 2 কার্বনেট থেকে হিট দিলে আমরা এখানে যে জানি যে তোমার ডিকম্পোজিশন হচ্ছে কার্বন ডাই অক্সাইড ফর্ম করছে। আচ্ছা, এবার আসেন আমরা চলে আসি তোমার হচ্ছে ফ্লেম টেস্ট ফর ফ্লেম টেস্ট এন্ড টেস্ট অফ দ্য এই অবস্থা কেন কি নোটটার পেয়েছেন ইলেকট্রোনেগেটিভিটি কিছু জিনিস এই জন্য বাবা মনে রাখতে হবে। তোমরা কি করো, বই খসা সব তো বইতে দেওয়া আছে, ডেটা বুকলেট দেওয়া থাকবে, কোনো লাভ হবে না। আমি কিন্তু স্যার এই যে গতকাল রোমানা যে গত করে পড়ছে আমি হচ্ছে আমি বলতে পারতেছি না ঠিক মতো তাহলে লাভ ছিল আমার কইরা যে একবার বললে যদি হয়ে যেত মনে করো যে তাইলে এক একজন মানুষ মনে করো প্রত্যেকেই শিক্ষিত হয়ে যেত, যদি একবার বলি হয়ে যেত। একটা মানুষ প্রতিদিন নিউজ পেপার পড়ে, ডেইলি পড়ে, গিয়ে জিজ্ঞেস করো জেনারেল নলেজ কালকেটা আজকেটাই বলতে হবে না, কি সব মনে থাকে না, একবার বললে মনে থাকে না বাবা। তাইলে তো জিনিসটা সহজ হয়ে যেত, তাইলে তো আমার নাম থাকতো না। তো সবাই একবার করা হয় এবং এখানে কালার ক্লাস মনে রাখতে হবে। আচ্ছা, ফ্লেম টেস্ট কিভাবে করা হয় মনে আছে? প্রথমে একটা প্লাটিনাম বা নিক্রোমকে ক্লিন করতে হয়। প্লাটিনাম বা নিক্রোমকে যখন লিখতে হবে না আমাকে বোর্ডে আবার লিখতে হবে প্লাটিনাম, কারণ আমি কালকে লেগ ওয়ার্কআউট করেছি আবার এই জন্যই হচ্ছে প্লাটিনাম বা সেদিন হচ্ছে আমি কি জিনিসটা লাফালাফি করছি খুব আমু আমি খুবই জোশ ছিল যে এটা লাফালাফি করছি আমি তুই দিন ঠিক আছে আমি কি কথা এক্সট্রিম মানে ডাইরেক্ট এক্সট্রিম লেভেল আমি বলতে আমি 200 কেজি দিয়ে লেগ প্রেস করি, 200 কেজি ঘাড়ের উপর 80-90 কেজি নিয়ে স্কোয়াট কাজ করতে হবে। প্লাটিনাম বা নিক্রোমকে ক্লিন করা হবে। হাউ টু ক্লিন ইট? ক্লিন কিভাবে করব? ক্লিন করব হচ্ছে প্রথমে একটা প্লাটিনাম বা নিক্রোমকে আমরা কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডিপ করব। কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডে কি করব? ডিপ করব। ডিপ করে এরপরে নন লুমিনাস বানসেন বার্নার ফ্লেমে দেব। নন লুমিনাস কারণ কি বাবা, বানসেন বার্নার ফ্লেমে যদি কালার থাকে তাহলে আপনি এমনি কালার করতে থেকে বুঝবেন, ইন্টারফেয়ার করবে। এখন নন লুমিনাস বানসেন বার্নার ফ্লেমে ধরবেন, যতক্ষণ পর্যন্ত দেখবেন যে এখানে কালার পাওয়া যাচ্ছে মানে কি ইমপিউরিটি আছে মানে কি কালার তো দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত কালার পাওয়া যাবে এইটা রিপিট করবে। এবার ক্লিন হয়ে গেল, ক্লিন কোনো কালার আসছে বলবো কেন কনসেন্ট্রেটেড হাইড্রোজেন গ্যাস ছিল কিন্তু আমার রেজাল্ট দেখো নেই আমার। আচ্ছা, আপনি বলেন কেন হাইড্রোক্লোরিক অ্যাসিড নেওয়া হয়েছে? রোহিণী ক্যাটায়নস গুলো রিমুভ করার জন্য আপনাদের তো পড়ানো হয়েছে না আমার সে যতটুকু জানি ততটুকু তো আমি ওদের করি। এটার অ্যানসার আমি টু convert the compounds into chloride salts because chloride salts are more volatile. আমার জন্য সবাই জানতে পারছে।
কিন্তু এত সস্তা ক্যাটায়ন না। রিমুভ হয়েছে না শোনো ক্যাটায়ন না রে বাবা, আমি বলি শোনো, এত সস্তা না। মানে কেমিস্ট্রি তো সস্তা, মানে এত সস্তা না। দেখেন কালচার আমরা এই অলমোস্ট স্টার্ট করবো এখনই, তোমার হচ্ছে আর 2-3 মিনিট তোমার ফিজিক্সে এখানে হচ্ছে তোমার কনসেন্ট্রেটেড। এটা তো প্রথমে ক্লিন করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হবে, এরপরে আমরা আবার কি করি, ক্লিন করা শেষ হবে, ক্লিন একটা প্লাটিনাম নিকেল ওয়্যারকে আমরা কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডিপ করি, ডিপ করে তারপর একটা স্যাম্পল নিয়ে মাথায় নিয়ে নন লুমিনাস বান্সেল বার্নার ফ্লেমে তার কালারটা দেখি, কালারটা দেখে আমরা কনফার্ম করি যে এটা কি। কালারে চার্ট দেওয়া আছে, মুখস্থ করে ফেলবেন। লিথিয়াম হলে কি রেড বা ক্রিমসন রেড, সোডিয়াম হলে ইয়েলো বা অরেঞ্জ, পটাশিয়াম হলে লাইলাক, এবং কালারগুলো ব্যারিয়াম পর্যন্ত তোমার চ্যাপেল গ্রিন, এই যে কালারগুলো দেওয়া আছে। এখন বিষয়টা হচ্ছে এখানে তোমার কেন হাইড্রোক্লোরিক অ্যাসিড, কেন আমি ডাইরেক্ট স্যাম্পলটা নিয়ে বান্সেল বার্নার ফ্লেমে ধরলেই তো হতো, স্যাম্পলটা নিয়ে বান্সেল বার্নার ফ্লেমে ধরলে হতো না, কিন্তু না বাবা, স্যাম্পলটা নিয়ে বান্সেল বার্নার ফ্লেমে ধরলে নাও হতে পারতো। কারণ এখানে খেয়াল করো, এই ধরো ফ্লেমটা না, তুমি এই পুরো ফ্লেমটা দেখতে পাচ্ছ, মানে আগুন কি কোন পদার্থ, ম্যাটার, না ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, মানে তার মানে কি লাইট। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি এটা পুরো এই শেপ দেখা মানে কি বাবা, এখান 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 এখানে যে আমি যে পিক্সেলেটেড করি, তার মানে সব জায়গা থেকে কালার লাইট বের হচ্ছে। লাইটটা বের হয় কখন, আমরা তো জানি যে অ্যাটম গুলোর মধ্যে ইলেকট্রন গুলো যখন কি করে লোয়ার শেলে ফেরত যায় ট্রানজিশনের কারণে। এটা লাস্ট দিন আপনাদেরও বলেছিলাম যে লাইট কেমনে এমিটেড হয়। লাইট এমিটেড হওয়ার কারণ হয়েছে যখন কোনো অ্যাটমের মধ্যে ইলেকট্রন গুলো এনার্জি অ্যাবজর্ব করে হায়ার শেলে যায়, তখন তারা এনার্জি অ্যাবজর্ব করে, কিন্তু হায়ার শেল থেকে লোয়ার শেলে ফেরত আসে, জাম্প ব্যাক করে, তখন তারা কি করে এনার্জি রিলিজ করে ইন দ্য ফর্ম অফ লাইট। তো তার মানে এই লাইট আমি যে পুরো ফ্লেমটা দেখছি, মানে এখান থেকে লাইট, এখান থেকে লাইট, এখান থেকে বিভিন্ন লাইট আসছে, তার মানে স্যাম্পল গুলো কোথায় আছে, এখানে এখানে সব জায়গাতে আছে। কিন্তু আমি যখন নিয়েছি একটা টিপের মধ্যে, গ্লাস স্লটের মধ্যে, সরি প্লাটিনাম নিকেল ওয়্যার কোথায় নিয়েছি, এই জায়গায় নিয়েছি, তার মানে এই জায়গায় শুধুমাত্র লাইটটা আসছে, ছোট্ট করে এইখানে প্রত্যেক আসে স্যাম্পলটা ভেপোরাইজ হয়েছে, ভেপোরাইজড এর জন্য স্যাম্পলটা ভেপোরাইজ হয়েছে। আর ক্লোরাইড সল্ট গুলো বাকি সল্টের থেকে অনেক ইজিলি ভেপোরাইজ হয়, সের জন্যই মোর ইজিলি ভেপোরাইজ। আমি কইছি ক্যাটায়ন রিমুভ ক্যাটায়নের জন্য না বাবা, এখানে ধরো তুমি যে সল্টটা নিয়েছো, এটা হতে পারে কি, ধরো সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড নেওয়া মানে হচ্ছে সালফেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড রিঅ্যাক্ট করে সোডিয়াম ক্লোরাইড ফর্ম করবে। তুমি নিয়ে ধরো ম্যাগনেসিয়াম নাইট্রেট, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে সে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ফর্ম, মানে ওই আগে থেকে যদি সল্টটা ক্লোরাইড নাও থাকে, তাও তাকে ক্লোরাইডে কনভার্ট করার জন্য হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নেওয়া হয়েছে। To convert the salt into chloride salts, to convert the compounds into chloride salts, because chlorides are more volatile. volatile. This is why কিন্তু আমাদের এটাই বুঝাইছি স্যার, যে হাইড্রোজেন যদি আসে তাহলে হাইড্রোজেনের রিপ্লেস করে তো ক্লোরাইড সল্ট ফর্ম করবে, তাহলে হাইড্রোজেনই তো থাকলো না। কালারটা কেন, হাইড্রোজেনের তো কালার আছে, কারণ তো এটার জন্য নো ও বাবা, তো কোশ্চেন করছে হাইড্রোজেনই কেন, তুমি এখানে কালারটা পেয়েছো সোডিয়ামের জন্য, খেয়াল করেন, ধর সোডিয়াম আয়নের জন্য, মানে সোডিয়াম আয়নের জন্য, তাহলে সোডিয়াম আয়নের জন্য যদি হয়, হ্যাঁ সোডিয়াম আয়নের জন্য যদি হয়, তার মানে কি সোডিয়াম অ্যাটম গুলো আয়ন এখানে এখানে আছে, মানে কি এখন যদি ভেপোরাইজ না হতো, গ্যাস না হতো, তাহলে কি এখান থেকে আপনি ফ্লেম পেতেন না। ক্লিয়ার? হাইড্রোক্লোরিক অ্যাসিড এই জন্য নেওয়া হচ্ছে। তারপর হচ্ছে তোমার অ্যামোনিয়াম। আচ্ছা, অ্যামোনিয়াম আয়নের টেস্ট কি? অ্যামোনিয়াম আয়নের টেস্ট হচ্ছে তোমার যেটা আপনি করতে পারেন, যে টেস্ট হচ্ছে অ্যামোনিয়াম আয়ন তোমার যে সলিড বা সলিউশন হোক, তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন অ্যাড করে ওয়ার্ম করা, সেখানে তোমার হচ্ছে একটা পাঞ্জেন্ট স্মেল আসবে, সেটাকে আপনি ফার্দার কন্ট্রোল করার জন্য একটা কি করতে পারেন, হাইড্রোক্লোরিক অ্যাসিডের স্টপারের মানে বোতলের মুখটা যেটা বলছি, বোতলের স্টপারটা উপরে ধরলে তখন হোয়াইট সলিড ফর্ম করবে। বা আরেকটা কাজ করতে পারেন কি, একটা ড্যাম রেড লিটমাস করে দিতে পারেন, সেটা ব্লু হয়ে যাবে। তাহলে আমাদের টেস্ট পর্যন্ত শেষ, 8B কমপ্লিট। এখন আমাদের এরপর আছে কি রেড হবে না পার্পল হবে, কোন এটা মানে কোনটা? কোন কম্পাউন্ড মানে বিশেষ ক্ষেত্রে কি ক্ষেত্র বিশেষে, মানে রুবিডিয়াম রেড হবে না পার্পল হবে, মানে দেওয়া ছিল রেড আর পার্পল, তো পার্পল তো আলাদা কালার, রেড তো আলাদা কালার, আমি কিন্তু কালার রাইট বুঝিনি কোনো দুইটাই অ্যাকসেপ্টেড থাকে। এখন তোমার হচ্ছে
রুবিডিয়ামের ক্ষেত্রে তোমার হচ্ছে মানে পার্পল রেডিশ পার্পল আর কি, মানে একদম রেড পার্পল বলতে একদম পুরো এক্সাক্ট ওই লিথিয়ামের মতো, লিথিয়ামের রেডটা কেমন আসলে ক্রিমসন রেড, রক্ত শুধু রেড না, ক্রিমসন রেড। আবার কোন রেড আছে, আমি ক্যালসিয়ামটা শুধু রেড বলি, কিন্তু ক্যালসিয়ামটা ব্রিক রেড, মানে ইটের ইটের কালার, ডিফারেন্স কিন্তু আছে এরকম। আর এমনিতে আরেকটা জিনিস, অনেক সময় তোমার হচ্ছে শুধু ওই ফ্লেম টেস্টের কালারকে মানে ক্লিয়ারলি বোঝানো ইন্টারফেয়ার করার সময় দুজন ফ্লেমে মানে রেড একটা কি তোমার হচ্ছে অনেকটা ডার্ক রেড নাকি ব্রিক রেড, এগুলো একটু ডিফিকাল্ট হয়ে যায় তোমার। আমি যে কাজটা করতাম, আমি ফ্লেম টেস্ট করার সময় এই জন্য একটা হোয়াইট পেপার ধরতাম, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকলে তোমার যেতে পারে কালারটা একটু ভালো বোঝা যায়। আর আরো আগে থেকেই মনে করো যেটা করতাম, সল্ট মনে করতে জিব্বাই দিয়ে তোমার হচ্ছে কালার দেখে টেস্ট করে রাখতাম, মানে অনেক, আমার তো সম্ভব না এতগুলো, এত সল্টের তো অনেক ভ্যারিয়েশন এগুলা। আচ্ছা তাহলে আমাদের যেটা কেমিস্ট্রিটা এখন আমরা শেষ করছি বাবা, ফিজিক্সে স্টার্ট করবো, আজকে অলরেডি অনেক লেট হয়ে গেছে, ঠিক আছে তাহলে